একসাথে লক্ষ লক্ষ আওয়ামী লীগ রাজপথে নামে এবং ডোনাল্ড ট্রাম্প তাদেরকে আদেশ দেওয়ার পরে কিন্তু শেখ হাসিনার কপাল খুলে দেখে তারা কি তাণ্ডব চালাচ্ছে। Yunus is a great personality and my friend also. ডক্টর ইউনূস সরকারের কোনো অধিকার নেই আওয়ামী লীগ কেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার। তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের উপযুক্ত জবাব দেবে। এদিকে গভীর রাতে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসের উপর কঠিন অ্যাকশন নেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় সবাইকে গ্রেপ্তারের আদেশ দেন। সেনাপ্রধানও তাদের পক্ষে। শেখ হাসিনার কপাল খুলে সবকিছু দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে। আপনারা বন্ধ করেছেন যে শাহবাগের এই এলাকাতে, এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না। সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে? তো আমরা নিষিদ্ধ না করছে কে ভাই? কিন্তু গত এক সপ্তাহে প্রায় সারা বাংলাদেশে অসংখ্য বিক্ষোভ মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ জানান দিচ্ছে যে তারা খুব দ্রুত রাজপথ দখলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ এত বড় একটা রাজনৈতিক দল, হঠাৎ করেই রাজনীতি 360 ডিগ্রি ঘুরে গেছে। ট্রাইব্যুনালে জামাতের বিচার করার চেষ্টা, এই যে আওয়ামী লীগের বিচার হবে না ট্রাইব্যুনালে, একই সাথে জামাত ইসলামের বিচার হবে। জুলাই আন্দোলনের সোল এজেন্সি তারা নিয়ে নেয়। জুলাই আন্দোলন আমরা সমর্থন করেছি, আপনিও সমর্থন করেছেন, বহু লোকে করেছে, লক্ষ লোকে করেছে। এগুলো গণায় ধরার টাইম নেই, কারণ শেখ হাসিনার সময় আমরা কথা বলেছি। তোরা তখন গর্তে ছিলি, তোরা যারা গর্তে ছিলি তারা এখন গর্ত থেকে বেরিয়ে যখন আমাদেরকে হুমকি দিস, তার মানে বুঝতে হবে যে শেখ হাসিনার আমল তোদের থেকে ভালো ছিল। কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেই দল আন্ডারগ্রাউন্ডে চলে যায়, সেই দল আরো বেশি হিংস্র হয়ে যায়, সেই দলের কর্মীরা আরো বেশি হিংস্রতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়। সেখানেই ভয় যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতির অবনতি ঘটবে কিনা। প্রসঙ্গত খুব সহজেই আপনারা বুঝতে পারছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই জিনিসগুলোর উপরই আমাদের রাজনৈতিক নেতাদের আস্থা আছে, এমন কর্মীদের উপর, বিএনপির আওয়ামী লীগের। তবে আওয়ামী লীগ এই ক্ষেত্রে এক ধাপ এগিয়ে। আওয়ামী লীগকে যেই কারণে নিষিদ্ধ করা হয়েছে সেটার প্রথম সফলতা আওয়ামী লীগের বেশ কয়েকজন কর্মী তারা দেখাই ফেলছে। হ্যাঁ, নিষিদ্ধ হয়েও আওয়ামী লীগ কর্মীরা অনেক কিছু করতেছে এবং দেশের পরিস্থিতি উত্তাল করে ফেলে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আন্তর্জাতিকভাবে চাপ বাংলাদেশে আসে। ডোনাল্ড ট্রাম্প সরাসরি ডক্টর ইউনূসকে আলটিমেটাম দেয়। দর্শক শ্রোতা, দেশের রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে এবং ক্ষমতায় বসার জন্য দেশের মধ্যে অনেক ঝামেলা হচ্ছে। একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর অনেক কিছু হচ্ছে। সকল বিষয়গুলো আপনাদেরকে একটি ভিডিওতে ধারাবাহিকলি দেখাবো। গভীর রাতে কি হচ্ছে এবং কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আপনারা সব কিছু দেখতে পারবেন আমাদের আজকের এই একটি ভিডিওতে। আসুন, আমরা কথা বাড়াচ্ছি না, আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নিউজ ক্লিপ রেডি করেছি। সেই ক্লিপগুলো দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে দেশের রাজনীতি নিয়ে, সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কোনো দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেই দল আন্ডারগ্রাউন্ডে চলে যায়, সেই দল আরো বেশি হিংস্র হয়ে যায়, সেই দলের কর্মীরা আরো বেশি হিংস্রতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়। সেখানেই ভয় যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতির অবনতি ঘটবে কিনা। প্রসঙ্গত খুব সহজেই আপনারা বুঝতে পারছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এ ব্যাপারে প্রজ্ঞাপনও জারি করে দেয়া হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম যখন নিষিদ্ধ করা হলো তখন আওয়ামী লীগ সহিংস হয়ে উঠলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির মানে ভয়াবহ রকমের অবনতি ঘটতে পারে এমন আশঙ্কা বিশ্লেষকরা করছেন। বিশ্লেষকরা যখন এমন আশঙ্কা করছেন তখন আমরা গতকালকে রাতে একটা খবর গণমাধ্যমে আসতে দেখেছি। দৈনিক কালবেলা সহ বিভিন্ন গণমাধ্যম এই খবরটি নিশ্চিত করেছে এবং আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ, এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার পরে আওয়ামী লীগ যে অনেক বেশি হিংস্র হয়ে উঠতে পারে তার প্রথম নজিরটা আমরা দেখলাম কুমিল্লার মুরাদনগরে, যেটা কিনা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এলাকা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এলাকা মুরাদনগর, সেখানে একটি ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ পালিয়েছে বলায় বিএনপির 4 কর্মীকে কুপিয়ে জখম করেছে আওয়ামী সমর্থকরা। আপনারা ফটোকার্ডটা দেখে নিতে পারেন। দৈনিক কালবেলা এই খবরটি নিশ্চিত করছে এবং তারা বলছে যে আওয়ামী লীগ পালিয়েছে এই কথা বলার কারণে বিএনপির 4 জনকে জখম করা হয়েছে, যার মধ্যে একজন এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে আছে, তার একটা চোখও তুলে ফেলা হয়েছে। যে আশঙ্কাটা করা হচ্ছিল সেই আশঙ্কার দিকেই কি যাচ্ছে দেশ? যে কোনো দলকে নিষিদ্ধ করলে কিংবা দলের কর্মকাণ্ডর উপরে নিষেধাজ্ঞা জারি করলে দলের কর্মীরা অনেক বেশি হিংস্র হয়ে যেতে পারে, অনেক বেশি সন্ত্রাসী কার্যক্রমের দিকে ঝুঁকে পড়তে পারে, এই আশঙ্কা সব সময়ই থাকে। আওয়ামী লীগ সেই পথেই হাঁটতে চলেছে, তাহলে বাংলাদেশের জন্য সেটা ভয়াবহ বিপদ। সরকারও এই ব্যাপারগুলো কিভাবে মোকাবেলা করবে সেটাও একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াবে আদতে। কুমিল্লার মুরাদনগরে যেটা ঘটলো সেটা হচ্ছে
যে বিএনপির 4 কর্মীকে কুপিয়ে আহত করল দুর্বৃত্তরা। এখানে দুর্বৃত্ত বলা হচ্ছে। রাতে উপজেলার পূর্ব ধোয়ের পশ্চিম ইউনিয়নের নবিয়াবাদ গ্রামে এই ঘটনা ঘটেছে। আহতরা যারা আহত হয়েছেন তারা হলেন নবিয়াবাদ গ্রামের বিএনপি নেতা ও জিয়া মঞ্চের সদস্য সচিব জুয়েল এবং তার ছেলে সৌরভ, একই গ্রামের বিএনপি কর্মী জাহির মিয়ার ছেলে জাহিদুল ও ইউনুস মিয়ার ছেলে শাকিল। আহতদের মধ্যে জাহিদুল মুমূর্ষু অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে রয়েছেন, বাকিরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আওয়ামী লীগ এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের দল। এই দল অবশ্যই ব্যাক করবো। এই আওয়ামী লীগটারে বাঁচানোর জন্য প্রয়োজনে আরেকবার যুদ্ধ করুন। এই দেশে শেখ মুজিবের কথা এই দেশের মানুষ একবার যুদ্ধ করছে, শেখ হাসিনার কথা আরেকটা যুদ্ধ করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই সরকার 500 বছর চেষ্টা করলো আওয়ামী লীগের একটা ফসল লড়াইতে পারবো না, কারণ আওয়ামী লীগ এই দেশের কোটি কোটি মানুষের দল। আওয়ামী লীগ এই দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের দল। আর এই সরকারের কোনো ম্যান্ডেট নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো। আপনার এই যে সরকার আছে, এই সরকার হচ্ছে একটা আপনার কচুরিপানা। একটা বড় জোয়ার আইছে, আবার আরেকটা বড় জোয়ারে যাইব গিয়া। এই সরকার সাধারণ জনগণের সরকার না, এই সরকার হচ্ছে রাক্ষস একটা পিপাসু সরকার। এই সরকার হচ্ছে বাংলাদেশের সর্বকালের সর্বনিকৃষ্ট একটা সরকার, যে সরকারের মূল্য বিন্দু মাত্র কোনো জনগণের সমর্থন নাই। এই সরকার মানুষের ছাপা একচেটিয়া রাজত্ব করিয়া যায়। এটা সর্বকালের সর্বনিকৃষ্ট সরকার, বাংলাদেশের সর্বনিকৃষ্ট সরকারের এই সরকার সাধারণ কোনো জনগণের ভোটে নির্বাচিত সরকার না। এই সরকার আমাদের পছন্দ না। বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের সাধারণ মানুষের জন্য A to Z সব করছে। আপনার একটা মানুষও মানে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আওয়ামী লীগের কোনো না কোনো রিলিফ থেকে সে বঞ্চিত হয়েছে। কিন্তু আওয়ামী লীগ যাওয়ার পরে এই দেশের মানুষ বুঝছে যে তারা কত বড় কিছু হারাইছে। আপনার শেখ হাসিনা প্লাস আওয়ামী লীগ যে সাধারণ জনগণের সরকার, এটা আমরা 5 তারিখে আবারও বুঝছি। আওয়ামী লীগ এই দেশ থেকে জীবনও বিলীন হয়ে যাবে না, কারণ যতদিন পর্যন্ত এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ আছে, ততদিন পর্যন্ত এই দেশে কৃষক শ্রমিক আছে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের অস্তিত্ব থাকবো। কারণ আওয়ামী লীগ সবসময় বাংলাদেশের নিরীহ মানুষের দল। 5 তারিখের পরে আবারও নতুন করে প্রমাণ হয়েছে যে আওয়ামী লীগ মানে পিছলে গেলে আওয়ামী লীগ মাইনাস হলেই বাংলাদেশ মাইনাস হয়ে যায়, আর সব কিছুতে বিলুপ্ত হয়, আর উন্নয়নের থেকে বঞ্চিত হইতে হয় সাধারণ জনগণের। আপনার আওয়ামী লীগ এই বাংলাদেশের মানুষের জন্য মানে এমন কি আছে যেটা করে নেয়। আপনার এই দেশটার যে এই আধুনিকতার যে ছোঁয়া লাগাইছে, এটা শুধু আওয়ামী লীগের দ্বারাই সম্ভব। আপনার শেখ হাসিনা যে বড় বড় বাজেট প্রকল্প কাজ করে, এইটা করতে মূলত যে একটা সাহসিকতা লাগে, ওইটা শুধু শেখ হাসিনারই আছে। আপনার বড় বড় কাজ অনেক নেতার কাছে যেগুলো স্বপ্ন, সেগুলো শেখ হাসিনা করছে। এই দেশে কেউ চিন্তাও করে না যে মেট্রো রেল হইব, এই দেশে কেউ চিন্তাও করে না পদ্মা ব্রিজ হইব, কিন্তু শেখ হাসিনার মতো ব্যক্তি এটা করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের দল। এই দল অবশ্যই ব্যাক করবো, কারণ এই দেশে যতদিন পর্যন্ত নিরীহ খেটে খাওয়া মানুষ আছে, ততদিন আওয়ামী লীগ থাকবো, আওয়ামী লীগের অস্তিত্ব থাকবো। আমরা প্রয়োজনে আওয়ামী লীগের হাল ধরুন, আমরা আওয়ামী লীগরে বাঁচায় রাখুন, কারণ ভাই আওয়ামী লীগ এই বাংলাদেশের তৃণমূল আর সাধারণ মানুষের দল। আমরা বারবার আওয়ামী লীগ সরকার বিলীন হইলে আমরা আমাদের অস্তিত্ব সংকটে পড়ে। আপনার এই আওয়ামী লীগ সরকারই দেখছি আমাদের বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে, বাংলাদেশের মানচিত্রের প্রশ্নে, এই দেশের মানুষের প্রশ্নে মানে দেশের সর্বোচ্চ ভালোবাসা দিচ্ছে, দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করছে। আর এই দেশে আওয়ামী লীগ ছাড়া যত দলই রাষ্ট্র ক্ষমতা আছে, সব দল প্রয়োজনে দেশটারে বিক্রি পর্যন্ত করার চেষ্টা করছে। তাইলে এই দেশে অবশ্যই আওয়ামী লীগ বেটার, আর আওয়ামী লীগই সাধারণ মানুষের দল। আমরা সাধারণ মানুষ এই আওয়ামী লীগটারে বাঁচানোর জন্য প্রয়োজনে আরেকবার যুদ্ধ করুন। যৌক্তিক অভিযোগ, যে অভিযোগগুলো মেনে নেওয়া যায়, ঢালাও ভাবে যে আপনি 4000-5000 লোককে আসামি করে যে গণ মামলা দিচ্ছেন, এইগুলা তো কোনো অভিযোগ না। এগুলা তো এইসব মামলার মেরিট তো ওই দিনই নষ্ট হয়ে গেছে যখন 400-500 লোককে আসামি করা হয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা মামলায় শেখ হাসিনা আসামি, প্রত্যেকটা মামলায় ওবায়দুল কাদের আসামি, স্বরাষ্ট্র উপদেষ্টা আসামি। এর চাইতে হাস্যকর কি হইতে পারে? যারা ফৌজদারি কার্যবিধি সম্পর্কে জানেন, মামলা সম্পর্কে জানেন, তারা নিশ্চয়ই এটা মাথায় রাখবেন। এটা নিশ্চয়ই তারা জানেন যে প্রত্যেকটা মামলার কিছু সুনির্দিষ্ট মেরিট থাকতে হয়। সেই মামলা কোর্টে টিকবে কি টিকবে না, একটা হচ্ছে আপনি রাজনৈতিক বিবেচনায় এই মামলাকে টেনে নিয়ে গেলেন, সেটা একরকম বিষয়, আদালতের উপরে হস্তক্ষেপ করে। কিন্তু আইনগতভাবে এইসব মামলা, একটা মামলাও কোর্টে টিকার মতো মামলা না। তো এইরকম ভূমিপুর মামলা বাণিজ্যের জন্য যে মামলা, এই মামলায় অভিযোগ দিয়ে তো আর আপনি গণহারে সবাইকে গ্রেপ্তার করতে পারেন না। এটা তো একটা দেশ, সবাই তো এই দেশের নাগরিক। এখন যারা অপরাধী, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে অভিযোগের সপক্ষে তথ্য প্রমাণ আছে, সিসি ক্যামেরার ফুটেজ আছে, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিতে পারেন। কিন্তু গণহারে আপনি আওয়ামী লীগের মিছিল আটকে রাখার তো আপনার ক্ষমতা নেই, এবং এটা স্বরাষ্ট্র উপদেষ্টা পারবেনও না। আপনারা শিওর থাকেন, উনি যত বেশি বাধা দিবে, আওয়ামী লীগের দেখেন হাজার হাজার নেতা কর্মী কিন্তু বর্তমানে জেলে, তারপরেও কি আওয়ামী লীগকে ঢেকে রাখা যাচ্ছে? এই যে এত মব করা হইলো, জায়গায় জায়গায় যে মানুষকে কোপায়া মেরে ফেলা হইলো, মিছিল থেকে ধরে নিয়ে যে এইভাবে পিটাচ্ছে বিএনপির লোকজন, তারপরেও কি আওয়ামী লীগকে ঢেকে রাখা যাচ্ছে? এখন তো আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার কেউ নাই। নেতৃত্বহীন একটা আওয়ামী লীগ যদি এত শক্তিশালী হয়, তাহলে যখন নেতৃত্ব দেওয়ার মতো লোকেরা থাকবে, তখন এই আওয়ামী লীগকে ঠেকানোর মতো ক্ষমতা কি এদের আছে? অতএব এইটা নিশ্চিত করে বলা যাচ্ছে, আমরা যেটা প্রেডিকশন করছি, আওয়ামী লীগ রাজপথে
তাদের শক্তির জানান দিচ্ছে এবং এইটা দিনে দিনে বাড়তেই থাকবে, কোনোভাবেই এটা কমবে না। যত বেশি বাধা আসবে তত বেশি আওয়ামী লীগ শক্তিশালী হবে। এবং যেহেতু দুঃসময় মোকাবেলা করার মতো অসংখ্য উদাহরণ এই আওয়ামী লীগের আছে, 21 বছর পরে প্রথমবার আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসছিল। 21 বছর যারা লড়াই সংগ্রাম করে গেছে তাদের সমান লড়াই সংগ্রাম তো অন্য কোনো রাজনৈতিক দল করেনি। অতএব এই রাজনৈতিক দলকে ঠেকিয়ে রাখার মতো ক্ষমতা এই দেশের কারো নাই। এরা দিনে দিনে দেখবেন যে এদের রাজপথে এদের অংশগ্রহণ আরো বাড়তেছে, দিনে দিনে দেখবেন যে মিছিল আরো বড় থেকে আরো বড় হচ্ছে। একটা সময় দেখবেন যে পুরো রাজপথ আওয়ামী লীগ দখল করে নিচ্ছে। এইটা না পারবে প্রশাসন ঠেকাইতে, না পারবে এই ইন্টারিম সরকারের উপদেষ্টা ঠেকাইতে। মিছিল মিছিলের মতোই চলতে থাকবে। আমাদের বক্তব্য সুস্পষ্ট, যদি আওয়ামী লীগকে মিছিল করতে দেওয়া না হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা এটা বলুক যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া কত দূর গেছে, তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারতেছে কিনা। যদি তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করে তাহলেই শুধুমাত্র আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগ মিছিল করতে পারবে না, এই কথা একজন স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে পারে। কিন্তু একটা বৈধ রাজনৈতিক দল তাদের নাগরিক অধিকার, তাদের রাষ্ট্রীয় অধিকার যেটা, রাজনৈতিক অধিকার যেটা, সেটা থেকে তাদেরকে আটকিয়ে রাখার মতো ক্ষমতা স্বরাষ্ট্র উপদেষ্টাকে কে দিছে? সুতরাং রাজনৈতিক যে কৌশল, সেই কৌশলে আওয়ামী লীগ অনেক দূর এগিয়ে গেছে এবং খুব দ্রুতই আওয়ামী লীগের পূর্ণাঙ্গ শক্তি দেখাবে। ডে বাই ডে দেখবেন যে আওয়ামী লীগের এই মিছিলগুলো আরো বড় হবে, আওয়ামী লীগের শক্তি আরো বাড়বে। একটা পর্যায়ে এসে আওয়ামী লীগ কিন্তু সেই আগের আওয়ামী লীগ হিসেবে আবার ঘুরে দাঁড়াবে। 74 বছরের পুরাতন একটা রাজনৈতিক দল, তারা বুঝতে পারলাম যে তারা নানা অপরাধে জড়িয়ে গেছে। তারা 15 বছর ক্ষমতায় ছিল, তাদের নেতা কর্মী, তাদের থেকে সুবিধাবাদী যারা ছিল, কত পার্সেন্ট আওয়ামী লীগের নেতারা সুবিধা নিছে গত 15 বছরে? সুবিধাবাদী যারা ছিল তারাই তো এখন আমলা, সুবিধাবাদী যারাই ছিল তারাই তো এখন পুলিশ অফিসার। বিগত সরকার 15 বছর আওয়ামী লীগ সরকারকে কারা চালাইছে? এই আমলারা চালাইছে, এই প্রশাসন চালাইছে, পুলিশ চালাইছে। তো সেই পুলিশও পুলিশের জায়গায় আছে, সে আমলারাও আমলাদের জায়গায় আছে, তাদের চেয়ারগুলো চেয়ারের জায়গায় আছে। তাহলে পরিবর্তন তো কিছু হয় না। এটা আওয়ামী লীগকে কেন দোষারোপ করবেন আপনারা? আপনাদের উচিত ছিল যদি আওয়ামী লীগের এই যে ফ্যাসিস্টের সহযোগী বলে একটা শ্রেণীকে আপনারা দাবায় রাখেন। কাদেরকে দাবায় রাখেন? যারা আপনাদেরকে সুযোগ সুবিধা দেয় না। এই যে যারা ছাত্র সমন্বয়ক, তারা এই যে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতেছে, অনুদান দিচ্ছে, ত্রাণ দিচ্ছে, এই টাকাগুলো কারা দিচ্ছে? এই টাকাগুলো কিন্তু এই আওয়ামী লীগ থেকে সুবিধাভোগী যারা ছিল, যারা সবসময় সরকারবাদী দল, যারা সবসময় সরকারি দল করে, এইরকম লোকজনই কিন্তু এই সুবিধাগুলো দিচ্ছে। বিমানবন্দরের ওই পাশে একটা প্রোগ্রামে সার্জিস আলমকে ঈদের আগে ত্রাণ বিতরণ করতে দেখা গেছে, 1000 লোককে সে ত্রাণ বিতরণ করছে। সেখানে একটা অভিযোগ আসছে, একজন সমন্বয়কদের একজন, সে পরে জানতে পারে যে সার্জিস ওই লোক থেকে টাকা নিয়ে এই অনুদানগুলো দিছে। ফেসিবাদের একাল সেকাল, ইতালির মুসোলিনি থেকে জার্মানির হিটলার, তারপর সব শেষ দেখলাম। তাদেরকে তো আসলে চোখের মাধ্যমে দেখতে পাইনি, মানে শুনেছি, ইতিহাস পড়েছি, বাট নিজের চোখে বা নিজের চোখের মাধ্যমে এই বয়সে এসে দেখলাম ডক্টর ইউনূস, অর্থাৎ ইতালির মুসোলিনির পর জার্মানির হিটলার, এরপর ফেসিবাদের জনক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে যদি সে হিটলার কিংবা মুসোলিনি বেঁচে থাকতেন, তারা মুচকি হাসি দিয়ে বলতেন যে আমরা কি যে লেভেলের ফেসিজম কায়েম করেছিলাম, এর থেকে বড় ফেসিস্ট, অর্থাৎ ফেসিস্টদের ঈশ্বর বাংলাদেশের রাষ্ট্রনায়ক ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। মূল প্রসঙ্গে আসি। শফিকুল আলম ডক্টর ইউনূসের মুখপাত্র বলতে পারেন, কিংবা ইউনূসের সেকেন্ড ইউনূস ভার্সনও বলতে পারেন, কিংবা তার যে পোস্ট বা পদবি সেটা হচ্ছে প্রেস সেক্রেটারি ডক্টর মোহাম্মদ ইউনূসের। অবর্তমানে তিনি সব ধরনের সমালোচনা করেন, কথা বলেন, যদিও দুইজনই কথা বলতে অনেক বেশি আগ্রহী। দেখেন, জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের প্রথম দিকের যে স্লোগান ছিল, একটা জনপ্রিয় স্লোগান, মাথায় জাতীয় পতাকা বেঁধে হাতে বঙ্গবন্ধুর ছবি এঁকে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এই স্লোগান দিয়ে যখন আন্দোলন সফল হয়ে গেল, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো, শেখ হাসিনা দেশ থেকে চলে গেলেন, এরপর ইনস্ট্যান্ট কয়েকদিনের ব্যবধানে যখন সরকার গঠন করা হলো, ডক্টর ইউনূস আসার পর বঙ্গভবন থেকে প্রথমে বঙ্গবন্ধুর ছবিকে নামিয়ে ফেলা হলো। তার আগে তো 5ই আগস্ট দুপুর থেকে বঙ্গবন্ধুর যতগুলো ভাস্কর্য ছিল সারা দেশব্যাপী, প্রত্যেকটাই ভেঙে চুরে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধকে আক্রমণ করা হয়েছে, মুক্তিযুদ্ধের যে স্মৃতিগুলো ছিল, জাদুঘরগুলো ছিল, সবগুলোকে ভেঙে ফেলা হয়েছে। শুরু হলো কিন্তু বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে গিয়ে 5ই আগস্ট থেকে বাংলাদেশ একটা নতুন বৈষম্যের জালে ফেঁসে গেছে। সেটা বাংলাদেশের মানুষ এখন এই মুহূর্তে হারে হারে অনুধাবন করছে। এরপর কি হলো? সরকার গঠনের পর ডক্টর ইউনূস বক্তব্য দিলেন। তিনি বললেন, আপনারা মন ভরে সমালোচনা করুন, মন খুলে সমালোচনা করুন, আমরা সমালোচনা শুনতে চাই, শিখতে চাই নতুন ভাবে। আমাদের যে অসম্পূর্ণতাগুলো রয়েছে সেগুলো আমরা সম্পূর্ণ করবো আপনাদের সমালোচনার মাধ্যমে। ঠিক তার ওই ধারাবাহিকতায় ম্যাজিস্ট্রেট তাবাসসুম মুরমি, সে বঙ্গবন্ধুকে ভালোবেসে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল, ডক্টর ইউনূসের সমালোচনা করে। তৎক্ষণাৎ তাকে চাকরিচ্যুত করা হলো এবং তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় ফাঁসিয়ে দেওয়া হলো। বেচারি মনে হয় এখনো সেই মামলার জালে আবদ্ধ, জেলও খেটেছে, এখনো লড়তেছে। সংবাদ মাধ্যমকে বারবার বলা হচ্ছে যে সংবাদ মাধ্যম উন্মুক্ত, স্বাধীন, কিন্তু না, শুধুমাত্র নিউজের হেডলাইন তাদের পছন্দ না হবার কারণে অসংখ্য সংবাদ মাধ্যম কর্মীকে গ্রেফতার করা হয়েছে, অসংখ্য গণমাধ্যম কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে,
হয়রানির কথা আর কি বলবো, এটা তো নতুন না। মবের রাজা হাসনাত যাকে তাকে হুমকি দেয়, এটা ডক্টর ইউনূসের একটা সুপরিকল্পিত অংশ। তিনি যখন কাউকে হুমকি হিসেবে মনে করেন তখন তিনি হাসনাতের মাধ্যমে তাকে থ্রেট করেন, এটা আমরা বিগত সময় দেখতে পেয়েছি। সবশেষ গত সপ্তাহে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে প্রশ্ন করার দায়ে এটিএন বাংলা 3 সাংবাদিক, সিনিয়র সাংবাদিক চাকরিচ্যুত হয়েছে। এছাড়াও বাংলাদেশে গত 8-9 মাসে এমন সব ঘটনা ঘটেছে যেগুলো আসলে মানে শেষ করতে পারবো না বলে কোনোভাবে সম্ভব না। তো এই যে ঘটনাগুলো শুনলেন, এগুলা কি বৈষম্য দূরীকরণ নাকি নতুন করে বৈষম্য সৃষ্টি? আপনারা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করবেন, আপনারা সমতার বাংলাদেশ বিনির্মাণ করবেন, অথচ আপনারা নতুন করে বৈষম্য করছেন। এই বাঙালির ইতিহাসের সেরা ফ্যাসিজম কায়েম করেছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এনসিপি নেতারাই উপদেষ্টা মাহফুজের উপদেষ্টা পদ শেষ করে দিতে পারে, সেই প্রেক্ষাপট, সেই গ্রাউন্ড তৈরি চলছে। দর্শক, ঘটনাটা একটু অন্যভাবে ঘটছে। আপনারা জানেন যে উপদেষ্টা মাহফুজ শপথ লঙ্ঘন করেছে। তিনি শিবিরকে হত্যার হুমকি দিয়েছেন, গুম করার হুমকি দিয়েছেন, তাদেরকে আমৃত্যু আঘাত করার হুমকি দিয়েছেন। এটাই হত্যা, গুম এগুলো, এবং পূর্বসূরি মানে নিজামী মুজাহিদের চাইতেও করুণ পরিণতি ঘটবে এই হুমকি দিয়েছেন। আর তাদের ফাঁসি হয়েছে, তাদের চাইতেও করুণ পরিণতি মানে গুম থাকবে। এই তো এই হুমকি যে দেয় তার উপদেষ্টা পদে 1 মিনিট থাকারও কোনো নৈতিক বৈধতা থাকে না। বরং এই ধরনের পাগল ছাগল উপদেষ্টা যদি উপদেষ্টা পরিষদে থাকে তাহলে সেই সরকার প্রশ্নবিদ্ধ হয়। এই সরকার গণঅভ্যুত্থানের পরে প্রতিষ্ঠিত সরকার, এই সরকার এভাবে চলতে পারে না। তা মাহফুজ এত বড় একটা ক্রাইম করেছে, এত বড় একটা ফৌজদারি অপরাধ, থাকার কথা জেলে, যে আমি তো আঘাতের কথা বলে, যে একটা গোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দেওয়ার কথা বলে, মানে গণহত্যার কথা, সে উপদেষ্টা পরিষদে থাকবে না জেলে থাকবে? ওকে টেনে হিসড়ে নামিয়ে জুতা দিয়ে পিটিয়ে জুতার মালা পরিয়ে ঘোরানো দরকার। এই ধরনের পাগল ছাগল মানসিক ভারসাম্যহীন কোন সন্ত্রাসী উপদেষ্টা পরিষদে থাকতে পারে না। তোর উপদেষ্টা পদ থাকবে না, এটা আমি জানি, একটু সময় লাগবে, ওয়েট অ্যান্ড সি। তবে এনসিপি নেতারা, এরা আবার সাবেক শিবির, এনসিপি নেতাদের একটা অংশ এই মাহফুজকে ডিফেন্ড করার নামে মূলত মাহফুজের পদ খেয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করছে। মাহফুজের পক্ষে বলার নামে মাহফুজের পদ পদবি খেয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করছে। এই জায়গাটা একটু আমাদের বুঝতে হবে দর্শক। প্রথমে বলি, দেখেন কি হয়েছে মাহফুজের সাথে। তার কিছু পুরনো ছবি, এটা অনেকে বলছেন যে শিবির একটা ছোট লোকই কাজ করেছে। শিবির আনুষ্ঠানিকভাবে মাহফুজের কোনো পুরনো ছবি পাবলিশ করেনি। হ্যাঁ, কিছু ছেলে পেলে মাহফুজের কিছু ছবি যে শিবিরের থেকে ল্যাপটপ নিচ্ছে বা শিবিরের মেসেজ থেকেছে, এরকম কথাবার্তা বলেছে। এটা হাজারো বার বলবে, এতে সমস্যা কি? এটাকে ছোট লোকই বলবেন কেন? এটা ফোটা দেওয়া হলো। বরং আপনি একটু চিন্তা করেন, আওয়ামী লীগের সময় ওবায়দুল কাদেরকে নিয়ে যে ট্রল হয়েছে, শিবিরের সাথে তো অরিজিনাল ছবি প্রচার করছে, এখানে এআই দিয়ে ছবি বানিয়েও প্রচার করবে। রানিং মন্ত্রীদের বিরুদ্ধে এরকম অনেক কিছু হয়, এটা অনুচিত, কিন্তু এটা হয়। আওয়ামী লীগের মতো দলের সাধারণ সম্পাদক, একটা ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী, সেই ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কি না হয়েছে? মেয়েদের সাথে চোখ টুপ দেয়া, তাকিয়ে থাকা, আরো বানিয়ে বিভিন্ন ভিডিও টিডিও কত কিছু করেছে, এআই দিয়ে বানিয়ে এডিট করে। ওবায়দুল কাদেরের নামে যে নোংরামি হয়েছে তার 1 কোটি ভাগের 1 ভাগই মাহফুজের বিরুদ্ধে এখন পর্যন্ত হয়নি। তো ওবায়দুল কাদের কি করেছেন? কিছু করেছিলেন না, ওটা মন্ত্রী হিসাবে দেখে না দেখার ভান ধরেছেন। তা যারা ওবায়দুল কাদেরকে নিয়ে মিম বানিয়েছিল কিংবা ওবায়দুল কাদেরের বিভিন্ন ছবি টবি এডিট করেছিল, তাদেরকে ধরেছিল ওবায়দুল কাদের? ধরে নাই। সেটা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিল যে আমাকে মেয়েদের সাথে চোখ টিপ দেওয়ার, আমি তাকিয়ে আছে, এগুলো কারা বানায় আমি দেখে নিব, তাদেরকে আমি তো আঘাত করে বলেছিল ওবায়দুল কাদের? বলে নাই। এখন শিবিরের ল্যাপটপ নিয়েছে, এই ছবি বা এগুলো প্রচার করেছে, এতেই ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীর মতো আচরণ শুরু করেছে। মানে বোঝা যায় যে এই মন্ত্রী পরিষদ চালানো তো দূরের কথা, এই মাহফুজের একটা শিক্ষা প্রতিষ্ঠান চালানোর যোগ্যতাও নাই, মানসিক ভারসাম্য ঠিক নেই, পরিস্থিতি কন্ট্রোল করতে পারে না। গালি খাওয়া কত প্রকার, ওকে কি আমি এখন পর্যন্ত, মাহফুজ তো আমাদের স্টুডেন্ট, এখন পর্যন্ত আমরা যে গালি খেয়েছি এই ভিডিও কন্টেন্ট তৈরি করতে, ওর 100 ভাগের 1 ভাগ গালি মাহফুজ খেয়েছে। এই একটু সমালোচনাই একেবারে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। মানে এই ধরনের ভারসাম্যহীন লোকের পক্ষে মন্ত্রী পরিষদ চালানো আদৌ সম্ভব নয়। দর্শক, এই ভারসাম্যহীন পাগল ছাগল উপদেষ্টা যে আমৃত্যু আঘাত করার কথা বলে, যে গুম গণহত্যার কথা বলে, তাকে পাগল ছাগল না বললে পাপ হবে। কর্মগুলো তো এনসিপির উপরে যায়, হাসনাদের উপরে যায়, কারণ তারাই সেই সমাবেশ ডেকেছিল, তাই না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্ন গিয়ে তোমরা স্বাধীনতাকে নিষিদ্ধ করে দিচ্ছ, সেই ঘটনা ঘটে যাচ্ছে, 71-কে নিষিদ্ধ করে দিচ্ছে। তো এইরকম পরিস্থিতিতে তাদের যে হুঁশ এসেছে,
সেটাকে আমি সাধুবাদ জানাই, এবং আমি মনে করি যে তারা যদি এই স্পিরিটটা ধরে রাখে তাদের সামনে হয়তো ভবিষ্যৎ ভালো হবে। কারণ বাংলাদেশে 71-কে মুছে দিয়ে কোনো রাজনৈতিক দল দাঁড়াতে পারবে না। জামাত আরো 1000 বছরও থাকলেও স্বাধীনতা আন্দোলনকে অস্বীকার করে তার ক্ষমতায় যেতে পারবে না। তো এটা যদি যে কোনো রাজনৈতিক দল না বুঝে, তাহলে এখানে তারা নিজের পায়ে নিজে কুড়াল মারবে। তারা এখানে বঙ্গবন্ধু শব্দ উচ্চারণ করলে কাউকে আওয়ামী লীগ ধরে নেয়, এদের মতো বোকার স্বর্গে তো আর কেউ নাই। আমি এখন বঙ্গবন্ধু বলছে এরা আওয়ামী লীগ। এরা হচ্ছে এমন মূর্খ, এটা মূর্খতার মূর্খতা। বাংলাদেশের ষষ্ঠ এক জিনিস, আওয়ামী লীগ আরেক জিনিস। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, তার নেতৃত্ব কি করছে না করছে তার অপকর্ম তারা নেবে। ওই লোক এই দেশে জন্ম দিয়েছে, তার অধ্যায় শেষ হয়ে গেছে, কিন্তু সে তো মরে যাবে না। সে তো বাংলাদেশ যতদিন থাকবে ততদিনে থাকবে, তাকে স্বীকার করতে হবে। তাকে অস্বীকার করে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তারা যেটা করতে চায় সেটা হচ্ছে 71-এর পরাজয়ের গ্লানি, সেটা মুছতে চায়। সেই গ্লানি মোছা এত সহজ নয়, কারণ তারা বুঝে গেছে বঙ্গবন্ধুকে অপমান করা মানে স্বাধীনতাকে অপমান করা। আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, আওয়ামী লীগ কার্যক্রম সাময়িক নিষিদ্ধ হলো, এবং আপনি যে বলেছেন নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না, খুব স্বাভাবিক, স্পষ্ট। এবং বিচারিক প্রক্রিয়ায় কি হবে আমাদের অতীত অভিজ্ঞতাও বলে দিচ্ছে যে সেখানেও আওয়ামী লীগ সম্ভব নিষিদ্ধ হয়ে থাকবে। যদি তাই হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের যে ভোটার বা যে ভোট ব্যাংক সেইগুলো আসলে কোন দিকে যাবে? এনসিপির দিকে যাবে, নাকি বিএনপির দিকে যাবে, নাকি সাইলেন্ট থাকবে, কোথাও যাবে না? কি মনে হয় আপনার? এখনো বলা তো অনেক কঠিন, কারণ ইলেকশন হবে কিনা সেটা তো আমি সন্দিহান। জুনে ইলেকশন হবে কিনা সেটাতে তো সন্দিহান, অনেক দেরি আছে এগুলো নিয়ে প্রেডিক্ট করা। বাট আপাত দৃষ্টিতে তো ওরা নিজেরাই পালিয়ে আছে, ওরা তো ভোট দিবে তো দূরের কথা, ওরা তো ভোট কেন্দ্রেই যেতে পারবে না। ওরা ভোট দেওয়া তো পরের পর, মধ্যম সারি, তৃতীয় সারি বা প্রথম সারির নেতারা, কিন্তু যারা কর্মী আছেন বা সাপোর্টার আছেন, কোটি কোটি ভোটার আছেন, তাদের সমর্থক ছিলেন তারা। শুনেন, সাইলেন্ট 2-4 জন আছে যেগুলো আপনি তাদের কথা বলতে পারেন, কিন্তু মেজর আওয়ামী লীগ যাদেরকে আপনি মিন করছেন সমর্থক, ওরা তো কেন্দ্রেও যেতে পারবে না। ওদেরকে কেন্দ্রে যাওয়ার সময় এরা বাধা দিবে। তো ওরা, আমার মনে হয় না যে ওরা ভোট দেওয়াতে তত উৎসাহী বোধ করবে, ওটা ভোট এমনি যাবে। তবে উৎসাহী বোধ করতো যদি বিএনপি তাদের রাজনীতিটা ঠিক করতো। বিএনপি উল্টাপাল্টা না বললে, বিএনপি যদি একটা বুদ্ধিমত্তার সাথে চলতো, এরা বিএনপির প্রশ্রয়ে হয়তো নির্বাচনী কেন্দ্রে যেত, অ্যাক্টিভিটিতে অংশ নিতে হয়তো পারতো। কিন্তু এখন কি পরিস্থিতি হয় সেটা বলা যাচ্ছে না। আরো এটা নির্ভর করছে যে জামাত আর এনসিপির মধ্যে রিলেশন কোথায় যায়। এরা আবার 2 দিন পরে আবার গলাগলি করে কিনা। এই গলাগলি করলে হয়তো বিএনপির পক্ষে আবার সম্ভাবনা দাঁড়ায়, নতুবা আবার বিএনপি এনসিপি এটা সম্ভাবনা আছে। এরা দর কষাকষি করছেও, আমি যতদূর শুনলাম কয়েকটা সিট চায় ওরা। তো সেটা যদি হয় তাহলে তা আরেকটা চিত্র তৈরি হবে। তখন এনসিপি কে অবশ্যই পছন্দ করবে না, আওয়ামী লীগ পছন্দ করবে না কোন কালেই। তখন আরেকটা হিসাব। সরকারের ভর কেন্দ্র যে কটা আছে আমরা জানি, একাধিক ভর কেন্দ্র, একদিকে হেফাজতে ইসলাম, একদিকে জামাতে ইসলাম, একদিকে এনসিপি, আরেকদিকে বিএনপি। এখন হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম কিংবা এনসিপির মধ্যে আমরা একটা অন্তর্দ্বন্দ্ব দেখতে পাচ্ছি, বিশেষ করে জামাতে ইসলাম এবং এনসিপির মধ্যে। এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের একটি বক্তব্য কেন্দ্র করে তিনি ফেসবুক স্ট্যাটাসে যেটি লিখেছেন যে 71 ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে অবস্থান ক্লিয়ার করতে হবে, বা যারা সহযোগী ছিল গণহত্যায় জামাতকে মিল করতে চেয়েছে, সেখানে জামাতের অনেকে তাকে মাপ চাওয়ার আহ্বান জানিয়েছে, এবং তারা বলছে যে প্রয়োজনে তিনি থাকতে পারবেন, তাদের সমর্থন তারা তুলে নেবেন মাহমুদের প্রতি। এটি কোনো সমীকরণ দাঁড় করাবেন কিনা? মাহফুজ তো তার স্ট্যাটাস দিয়ে আবার এটা তুলে নিয়েছেন, সেটা কোন প্রেক্ষাপটে তুলেছেন জানি না। তবে আমি নিজে বিশেষ করে যে আমি স্ট্যাটাসটা দেখেছি, এখন মানে একটু আগেও দেখেছি, আমার হাইড করা ছিল, ওটা আবার ওপেন করছে। আচ্ছা, হতে পারে, আমি দেখেছি আর কি। আচ্ছা, আপনি যদি দেখে থাকেন ঠিক আছে, আগে তো ডিলিট করেছে বলে নিউজ এসেছিল। তো যাই হোক, ওনার বক্তব্য আমি কিন্তু খুব অগ্রহণযোগ্য মনে করি না। যে উনি যেটা করছেন সেটা হচ্ছে যে তার স্ট্যাটাস গুলোতে ছাত্র শিবিরকে উনি মিন করেছে একটা উগ্রবাদীদের মাস্টার মাইন্ড পরিচালিত হচ্ছে। এগুলোর আমি বুঝি না, এই যে মব গোষ্ঠী যেগুলা ফেসবুক কেন্দ্রিক, যারা তারে এই যে ফেসিবাদ বানিয়ে দিচ্ছে, আপনাকে আমাকে আরো কতজনকে, ওদের যা খুশি আর কি, 9 মাস পরে এসে ওদের মনের খুশি যারা তারা বানাতে পারে। এই যে কালচার তৈরি হয়েছে দেশের মধ্যে, ডক্টর ইউনূস যেগুলোকে আশকারা দিচ্ছে, এই আশকারার বিরুদ্ধে মাহফুজ কথা বলেছেন। কিন্তু দুর্ভাগ্য যে মাহফুজ এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে নাই। কেন 3 জন সাংবাদিকের চাকরি এরকম ফেসবুকে ভুইফোট লোকজন বলে দিল আর চাকরি চলে যাবে? ভুইফোট আমি এই জন্য বলছি যে জুলাই আন্দোলনের সোল এজেন্সি তারা নিয়ে নেয় নাই। জুলাই আন্দোলন আমরাও সমর্থন করেছি, আপনিও সমর্থন করেছেন, যারা বহু লোকে করেছে, লক্ষ লোকে করেছে। কিন্তু জুলাই আন্দোলন, জুলাই ব্যানার দিয়ে মাল কামানো আর এগুলো নিয়ে একে থ্রেট দেওয়া, এগুলো বন্ধ করতে হবে। মাহফুজের এগুলো বন্ধ করতে পারছে না। 3টা ছেলেকে চাকরিচ্যুত করেছে, আরো 200 কতজনকে লিস্টেড করেছে, যা ইচ্ছা যখন ইচ্ছা যেগুলো করছে। মাহফুজ এখন দেখছে যে নিজের গায়েও পড়ে এগুলা, শুধু অন্যের গায়ে না। এবং যারা তারা এভাবে মব জাস্টিস করা, তার বিরুদ্ধে মাহফুজ বলেছে বোধহয় হয়তো এদের এই গোষ্ঠীদের গায়ে লেগেছে। এই গোষ্ঠীগুলো আবার হঠাৎ দেখি যে জামাতকেও গালি দেয়,
আবার বিএনপিকেও গালি দেয়। এরা যে কি চাইতেছে সেটাও বুঝি না। বাট মাহফুজ এগুলোকে মিন করেছে এগুলো জামাতের পকেট, জামাতের বিভিন্ন পকেট ইয়ে দিয়ে উগ্র মনোবাদ চর্চা হচ্ছে, উগ্রতা হচ্ছে, মব জাস্টিস হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডক্টর ইউনূস এগুলো নিয়ে বিরক্ত। উনিও যে ওইগুলোকে আশকারা দিচ্ছেন তা না, উনি নিজেও বিরক্ত। কিন্তু কথা হচ্ছে কিভাবে এগুলো দমন করা যায় সেটা কিছু করছেন না। ডক্টর ইউনূস সাহেব যদি বিরক্ত হয়ে থাকেন, মাহফুজ আলমদের যদি আত্মোপলব্ধি হয়ে থাকে, মবক্রিসের বিরুদ্ধে বা ৭১ ইস্যুতে তারা যদি সঠিক অবস্থান নিয়ে থাকে, তাহলে সরকার আসলে চালাচ্ছে কারা? আমরা তো জানি ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সাথে এনসিপি রয়েছে এবং মাহফুজ আলম এনসিপির প্রতিনিধিত্ব করছে বা ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন। তাহলে সরকার আসলে চলছে কার ইশারায়? সরকার তার মতো চলছে। যে আপনি যে বললেন সমর্থন প্রত্যাহার করব, এই যে হুমকি, এখন সরকারের তো বিএনপি কে তো সরকার 100% আস্থায় নিচ্ছে না, বা বিএনপিও সরকারকে 100% আস্থায় নেয় না। আছি আমরা আপনাদের পক্ষে আছি, কিন্তু উনি তো আস্থায় রেখে দিয়েছেন এক পকেটে এনসিপি আর এক পকেটে জামাত। তো উনি তো বেজালে পড়েছেন ওই জায়গায়। এই গোষ্ঠীর মধ্যেই তো মব জাস্টিস আছে, মব করছে তো এরাই, বিএনপি তো মব করছে না। এগুলো গণায় ধরার টাইম নেই, কারণ শেখ হাসিনার সময় আমরা কথা বলেছি, তোরা তখন ইয়ে ছিল, গর্তে ছিলে। তোরা যারা গর্তে ছিলি তারা এখন গর্ত থেকে বেরিয়ে যখন আমাদেরকে হুমকি দিস, তার মানে বুঝতে হবে যে শেখ হাসিনার আমল তোদের থেকে ভালো ছিল, তাই না? তাহলে তখন তো কথা বলা যেত। শেখ হাসিনার এই স্বৈরতান্ত্রিক মেন্টালিটির মধ্যেও কথা বলা গেছে, আর এখন তো ডক্টর ইউনূস বলছে কথা বলার জন্য। ডক্টর ইউনূস যখন কথা বলতে দিচ্ছে, তোরা কারা কথা বলতে না দেওয়ার? এই জিনিসগুলোর উপরই আমাদের রাজনৈতিক নেতাদের আস্থা আছে, এমন কর্মীদের উপর, বিএনপির আওয়ামী লীগেরও। ফেসবুকে ঢুকলে দেখবেন যে মানে তার ফেসবুকের টাইমলাইনে গেল 1 বছর বা 2 বছর, মানে যখন থেকে সে ফেসবুক চালায়, তার বাবাকে নিয়ে বাবা দিবস ছাড়া খুব বেশি আপনি পোস্ট খুঁজে পাবেন না। তার আপন যে বড় ভাই আছে কারা, এলাকার লোক চেনে, কিন্তু ফেসবুক ব্যাচে চিনে না। কিন্তু তার রাজনৈতিক বড় ভাইকে, তার প্রিয় অভিভাবককে, প্রিয় নেতাকে, এগুলো নিয়ে গণহারে যারা রাজনৈতিক কর্মী আছেন এত পরিমাণ পোস্ট করেন। আবার ধরেন যে আওয়ামী লীগের দুর্দিন চলতেছে, আপনি আওয়ামী লীগের অনেকের ফেসবুক প্রোফাইলে ঢুকলে দেখবেন মানে জানে বিপদ হবে, তারপরও থামে না পাগলা। আবার বিএনপিও গত সরকারের সময় ঠিক একইভাবে তারা তাদের অনলাইনে কর্মকাণ্ড চালিয়ে গেছে। তবে আওয়ামী লীগ এই ক্ষেত্রে এক ধাপ এগিয়ে। আওয়ামী লীগকে যেই কারণে নিষিদ্ধ করা হয়েছে সেটার প্রথম সফলতা মানে আওয়ামী লীগের বেশ কয়েকজন কর্মী তারা দেখাই ফেলছে। এখন এইরকম কর্মকাণ্ড ঘটলে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে ইস্যুগুলো আরো যতটুকু আছে, মানে একটা তখন নির্দিষ্ট মেয়াদকাল দিচ্ছে যে কার্যক্রম, তো দল হিসাবেও নিষিদ্ধ হয়ে যাবে, আরো অনেক কিছু করে ফেলবে। ভালোবাসা, দলের প্রতি ভালোবাসা। খালি বলছে উপদেষ্টা আসিফের এলাকার ঘটনা, মুরাদনগর আমাদের কুমিল্লা, খালি বলছে যে আওয়ামী লীগ পালাই গেছে। তারপরে হচ্ছে এই কথার জেরে 4 জনরে কোপাইয়া ফাহানাহা করে ফেলছে। তাও তারা কারা? বিএনপির প্রথম সারির মানে লোকাল পর্যায়ে প্রথম সারির নেতা। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগ পালিয়েছে বলায় বিএনপির 4 নেতাকর্মীকে কুপিয়ে আহত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর এই ঘটনা হচ্ছে শনিবার 10ই মে রাতে উপজেলার পূর্ব ধৈর পশ্চিম ইউনিয়নের নবিয়াবাদ গ্রামে। আহতরা হচ্ছে নবিয়াবাদ গ্রামের বিএনপি নেতা ও জিয়া মঞ্চের সদস্য সচিব জুয়েল, তার ছেলে সৌরভ, একই গ্রামের বিএনপি কর্মী জাহির মিয়ার ছেলে জাহিদুল এবং ইউনুস মিয়ার ছেলে শাকিল। একজনের অবস্থা আশঙ্কাজনক, এই মুহূর্তে ঢাকা এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে আছে, আর বাকিরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মানে চিকিৎসাধীন আছেন। এখন ঘটনার প্রেক্ষাপট কি? ঘটনা হচ্ছে 3 মে আপনার বাঙ্গরায় বিএনপির সমাবেশে যাওয়ার পথে জুয়েল মিয়ার ছেলে সৌরভের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়ার ছেলে জিহাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ পালিয়েছে বলায় দুজনের মধ্যে ঝগড়া হয়। পরে বিষয়টি জানতে পেরে দুই পক্ষের অভিভাবকদের মাধ্যমে সুরাহা হয়। এর জেরে শনিবার রাতে নবিয়াবাদ মাদ্রাসার সামনে মানিক মিয়ার ছেলে জিহাদ এবং জিশানের নেতৃত্বে 5-6 জনের একটি গ্রুপ সন্ত্রাসী দল বিএনপি নেতা ছেলে সৌরভের উপর হামলা চালায়। এই সময় সৌরভকে বাঁচাতে এলে তার বাবা জুয়েল মিয়া, চাচা শাকিল, জাহিদুলকে চোখে, পেটে, পিঠে এবং হাতে মাটিতে ফেলে আপনার এলোপাতারি ছুরিকাঘাত করে এই যাদের কথা আমরা বললাম। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে, এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে বর্তমানে কি হচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের নিষেধের যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে কথা হয়। অন্যদিকে বিভিন্ন আন্তর্জাতিক চাপ এবং বিভিন্ন রাজনৈতিক বিষয়, বিভিন্ন নেতাকর্মীদের বিষয়, এইসব নিয়ে কথা হয়। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে সার্জিস, হাসনাত, তারা কিন্তু আমাদের দেশটাকে স্বাভাবিক এবং আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করে, এবং তাদেরকে নিয়েও অনেকে অনেক ধরনের মন্তব্য করে। গাইজ সত্যি বলতে তারা কিন্তু আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু নিঃস্বার্থে
তারা নিঃস্বার্থে অনেক কিছু করতেছে আমাদের দেশের জন্য। অন্যদিকে ডক্টর ইউনূস তিনিও আমাদের দেশে আসেন ভালো কাজ করার জন্য, তিনি আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে একদিকে যে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়, এইসব নিয়ে আপনাদের মন্তব্য কী? আপনাদের মন্তব্যটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য আমি আবার বলতেছি, আপনারা কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।